আমি যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি চলে যাচ্ছি এই শরীর ছেড়ে। তুই যে চলে গেছিস সেটা কিভাবে বুঝবো? ওই আম গাছটার যে কোনো একটা ডাল তোকে ভেঙে দিয়ে যেতে হবে। বল রাজি? না না না, আমি কোনো ডাল ভাঙবো না। ভাঙতেই যদি হয় তাহলে ভাঙবো অন্য কিছু। তবে আমি কথা দিচ্ছি, আমি এই গ্রামে আর কোনোদিনও ফিরবো না। যা, তা তোর যা ইচ্ছে তাই ভেঙে যা, যা। গল্পের আড্ডা বসে সান্যালবাবুর বাড়ির ছাদে। বাঙালি মাত্রেই যে ভূতের গল্পের আড্ডা হবে তা আর আশ্চর্য কি? কিন্তু গল্প কি শুধুই গল্প? গল্প চলতে চলতে যদি সত্যি ভূতের দেখা মেলে তখন? নাকি ধীরেনের কথাই ঠিক, ভূত বলে আসলেই কিছু নেই? আমাদের আজকের নিবেদন লেখক অভিজিৎ দেয়াশীর কলমে গল্প অনন্তবাবুর অন্তিমকাল। লেখক অভিজিৎ দেয়াশী পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত। প্রিয় অবসর যাপনের মধ্যে অন্যতম একটি হল লেখালেখি করা। 2024 বইমেলাতে 3টি গল্প সংকলনে একটি করে ছোট গল্প প্রকাশিত হয়েছে। এই কাহিনীর শ্রুতিনাট্য রূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণে দেবলীনা ও সম্পাদনায় ঋদ্ধি। গল্পের প্রধান চরিত্র অনন্ত সান্যাল, গল্প পাঠে কুন্তল। অনন্ত সান্যালের চরিত্রে স্নেহাদ্রি ও নীল। অন্যান্য চরিত্রে বিশ্বজিৎ, বাল্মীকি, সৌরভ, হ্যাপি, অভিষেক, কৌশিক, অমিত ও বর্ণালী। শুরু হচ্ছে আজকের গল্প লেখক অভিজিৎ দেয়াশীর কলমে অনন্তবাবুর অন্তিমকাল। অনন্তবাবু প্রায় প্রত্যেক দিনই তার বাড়ির ছাদে বেশ কিছু পাড়ার লোকজন নিয়ে গল্পের আসর বসান। সন্ধ্যে 6টার মধ্যেই সকলে এসে উপস্থিত হন সেখানে। গল্প, গুজব, রঙ্গ, রসিকতায় জমে ওঠে সেই সন্ধ্যের আড্ডা। অনন্তবাবুর বাড়ির ছাদটি একতলা, তবে বেশ বড় সড়ো ছাদ। বাড়ির একটু পাশ দিয়ে উঠে গিয়েছে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ। গাছটা এতটাই বড় যে রাতের বেলা ওদিকে তাকিয়ে থাকলে গা শিউরে ওঠে। শহরতলির বুকে এমন এক গা ছমছমে পরিবেশে আড্ডা দিতে অনেকেই পছন্দ করে, বিশেষ করে যারা ভূতে একেবারেই বিশ্বাস করে না তারা। অনন্তবাবুর বাড়িতে যে সকল মানুষ আড্ডা দিতে আসে তাদের সকলের থেকেই বয়সে অনেকটাই বড় অনন্ত সান্যাল। তাই জন্যই ওনাকে সকলেই একটু সমীহ করেই চলেন। অনন্ত সান্যাল বিয়ে করেননি, এমনকি তিনি কোথায় কি কাজ করেন তাও কেউ জানে না। বলতে গেলে ওর ব্যক্তিগত বিষয় নিয়ে কেউই কখনো খোঁজ নেয়নি। রোজকার মতো সেদিনও সন্ধ্যার আড্ডা বেশ ভালোই জমে উঠেছিল। হঠাৎ অনন্ত সান্যাল বলে উঠলেন, আজ এতটা সময় হয়ে গেল, কই শশীধর তো এলো না? হ্যাঁ, আজ বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার পথে শশীকে তো আমি দেখলাম ওই স্টেশনের ধারের একটা দোকান থেকে ও বাজি কিনছে। আমি দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হে, ছেলে মেয়েদের জন্য কি বাজি কিনছ নাকি? হ্যাঁ, ওই আর কি, হঠাৎ বায়না ধরেছে আজই কিনে দিতে হবে। আজ থেকেই নাকি তারা বাজি ফাটাবে। তাই বাড়ি ফেরার সময় ভাবলাম কিছু বাজি কিনে নিয়েই যায়। ও, তা যাবে তো সান্যালদের বাড়ি? হ্যাঁ, তা তো যাবই, সে আমি ঠিক সময় পৌঁছে যাব। তারপর আর কথা হয়নি, আমি তো সোজা বাড়ি চলে যাই। অনন্তবাবু একবার চট করে হাতঘড়িটা দেখে নিলেন, তারপর বললেন, 8টা তো বাজতে চললো, আর কখন আসবে? আজ মনে হয় সে আর আসবে না। ঠিক এমন সময় সরেন উঠে পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বার করতে করতে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ছেলে মেয়ের সাথে হয়তো বাজি পড়াচ্ছে দেখোগে, তাই হয়তো আসেনি। তাছাড়া এখন আর এসে কি লাভ?
আমাদের তো ওঠার সময় হয়েই গেল। এই বলে সিঁড়ি দিয়ে নেমে গেল কিছুটা। সোরেন সকলের সামনে ধূমপান করে না, তাই সে সিঁড়ির আড়ালে গিয়ে কাজ সারে। কিছুক্ষণ পর হঠাৎ ও মাগো, ও বাবা গো, বাবা গো! চিৎকার করে ছুটে ওপরে উঠে এলো সোরেন। সবাই একেবারে অবাক। এই কি হয়েছে রে? এই এই সোরেন, কি হয়েছে? এত চালাচ্ছিস কেন রে? ভূত, ভূত, ওখানে ভূত। দেখলাম একটা সাদা শাড়ি পরে কি যেন হামাগুড়ি দিয়ে সিঁড়ি পেয়ে উঠে আসছে। আর আর মুখটা কি বিভৎস একটা মুখ। এ কেমন কথা? বাড়ির মধ্যে ভূত, তাও আবার অনন্ত তার বাড়িতে? এমন তো কখনো হয়নি। কৌতূহল বশত সকলে হুড়মুড় করে উঠে গেল সেই সিঁড়ির দিকে। সিঁড়ির কাছে গিয়ে সবাই নিচের দিকে টর্চের আলো ফেলে দেখতে লাগলো চারিদিক, কিন্তু কোথাও তো কেউ নেই। এই কবছর হলো এই পাড়ায় ইলেকট্রিসিটি প্রবেশ করেছে, কিন্তু এখনো এ পাড়ায় বহু বাড়িতেই বিদ্যুৎ নেই, আর তার মধ্যে অনন্ত সান্যালের বাড়িও পড়ে। কেন জানি না, ইলেকট্রিসিটি প্রসঙ্গে যতবারই তাদের এই আলোচনা সভায় কথায় উঠেছে, ততবারই তিনি এর ঘোর বিরোধিতা করেছেন। ওর মতে এই পৃথিবীতে প্রাণী জাতির অস্তিত্ব বজায় রয়েছে কেবলমাত্র এই দিবারাত্রির সৃষ্টির কারণে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থে কিছু কৃত্রিম উপায়ে রাতের অন্ধকার মুছে ফেলতে চাইছে, আর এর ফলেই জীবজগতের একাংশের বিলুপ্তিও খুব তাড়াতাড়ি ঘটে যাবে, বিশেষ করে অন্ধকার জগতের জীবদের। যদিও তার এসব কথার মাথা মুন্ডু কেউই তেমন বোঝে না বলেই হয়তো এই প্রসঙ্গ সবাই এড়িয়ে চলে। সিঁড়ির ঠিক নিচে একটি লণ্ঠন জ্বলছে মিটমিট করে। তার আলোর তেজ অতি সামান্য, তবে এটি রোজই জ্বালিয়ে রাখেন অনন্তবাবু। এবার খানিকটা তাচ্ছিল্যের সুরে নগেন বলল, কই হে, কোথায় তোমার ভূত কোথায়? তা কি বিড়ির ধোঁয়াতেও এখন নেশা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, যত সব কি দেখতে কি দেখেছে। এই চলো সবাই, চলো চলো, আবার গিয়ে বসা যাক। সবার মধ্যে থেকে এবার ধীরেন বলল, এই শোন, ওসব ভূত টুত বলে না কিছু হয় না, বুঝলি? ওসব একটা ভাঁওতা, মানুষকে ভয় দেখানো একটা কৌশল মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। আরে তোমরা বিশ্বাস করো, আমি ঠিক দেখেছি। একজন আসছিল, ওই সিঁড়ি বেয়ে আসছিল। এতক্ষণ সবকিছু লক্ষ্য করছিলেন যিনি, সেই অনন্ত সান্যাল এবার বললেন, এত কথা না বলে টর্চটা জেলে নিচের ঘরটা একবার দেখে এলেই তো হয়, অন্য কিছুও তো হতে পারে। ওর কথা শুনে সোরেন বাদে বাকিরা ধীরে ধীরে নেমে গেল সিঁড়ি দিয়ে। সোরেন বসে রইল অনন্ত সান্যালের পাশে, একদম কা ঘেঁষে। বিশ্বাস করো অনন্তদা, আমি ঠিক দেখেছি, নাহলে আমি শুধু কেন মিথ্যে কথা বলবো? কিছু তো একটা ওখানে ছিল। এটা শুনে অনন্তবাবু মনে মনে কি জানি কেন সামান্য মুচকি হাসলেন। খানিক পরে বাকিরাও কোলাহল করতে করতে ওপরে উঠে আসতেই ধীরেন সামনে এসে বলল, বললাম না কিচ্ছু নেই, জেগে জেগে স্বপ্ন দেখলে যা হয় আর কি। উফ, চিলে ছাদের ওই অন্ধকার কোনটা একবার উঁকি মেরে দেখে হয়তো নগেন, ওখানে কিছু একটা নড়ে উঠলো বলে মনে হলো। কেন, ভূত কি ওখানে গিয়ে লুকিয়ে আছে নাকি? তুমিও কি ওর কথা বিশ্বাস করছো নাকি অনন্তদা? যা বলছি তাই কর না, আমার মনে হচ্ছে ওখানে কেউ আছে। নগেন ধীর পায়ে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলল সেখানে। তারপরেই ভয়ে চিৎকার করে উঠল সে, ওখানে ও কে ওখানে? বাকিরা তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখে, সত্যি ওখানে সাদা শাড়ি পরে কে যেন হাঁটু গেড়ে বসে আছে। তার মুখটা কি বিভৎস, সারা মুখে কাটা কাটা দাগ, আর সেখানেই লেগে রয়েছে কালচে শুকনো রক্ত। প্রায় সকলেই এই দৃশ্য দেখে যখন ভয় পেয়েছে, ঠিক তখনই দেখা গেল নগেন মণ্ডল হঠাৎ ধপ করে পড়ে গেল সেখানে। অনন্তবাবু তড়ি ঘড়ি উঠে পড়লেন এবার। তারপর বললেন, আরে তোমরা কেউ ভয় পেও না, ওটা কোনো ভূত না,
ওটা শশীধর দোলই। আর নগেনকে তুলে ওর মুখে জলের ছিটে দাও, ও জ্ঞান হারিয়েছে। ও যে এত ভীতু সেটা তো আর আগে জানতাম না। ইস, কি কাণ্ড বলো দেখি। ওদিকে চিলে ছাদের ঘন অন্ধকার কোণ থেকে ততক্ষণে বেরিয়ে এসছে এক বিভৎস মূর্তি। তারপর সামনে দাঁড়িয়ে মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেলল সে। এটা কিন্তু একদমই ঠিক নয় শশী, এভাবে ভয় দেখানো কোনো মানেই হয় না। নগেনের যদি কিছু হয়ে যেত, হ্যাঁ? আর আর অনন্তদা, আপনি সব জেনে শুনে। আরে তোমরা খামোকা এসব ভয় পাচ্ছ। ও যে এত ভীতু সেটা আমি সত্যিই আগে জানতাম না। আরে নগেন তো সব সময় বলে আমি ভূতে ভয় পাই না, যে জিনিস নেই সেই জিনিসে ভয় পাবই বা কেন। তাই আজ ভূত চতুর্দশীর সন্ধ্যায় শশীকে ভূত সাজিয়ে ওকে একটু বিশ্বাস করালাম যে ভূত সত্যিই আছে, এই আর কি। নগেন কি মনে করে আমি জানি না, তবে আমি কিন্তু শশীকে দেখে একটুও ভয় পাইনি। আর ভূত যদি সত্যিই থাকতো তাহলে কি আমাদের ভয় দেখানোর জন্য তোমাকে মিথ্যের আশ্রয় নিতে হতো? হ্যাঁ, আজ তো ভূত চতুর্দশী। কই সত্যি সত্যি একটা ভূত এনে দেখাও দেখি, দেখি তোমার ভূত আছে কি নেই। হ্যাঁ, আছে ক্ষমতা? ধীরেনের কথাগুলো শোনা মাত্রই হঠাৎই অনন্ত সান্যালের চোখ দুটো যেন ধপ করে জ্বলে উঠল। রাগে অপমানে চোয়াল শক্ত হয়ে এলো তার। আবারও পরক্ষণেই আগের মতো স্বাভাবিক হয়ে এলো। এদিকে 2-4 বার মুখে জলের ছিটে দিতেই আস্তে আস্তে চোখ খুলল নগেন। তারপর উঠে বসে শশীকে শাড়ি পরা অবস্থায় দেখে ধীরে ধীরে সবটা বুঝতে পারল। সে কোনো শব্দ উচ্চারণ করল না, শুধুমাত্র সকলের মুখের দিকে চেয়ে তাদের মনের ভাবভঙ্গি জানার চেষ্টা করল। কিছুক্ষণ সকলে নিশ্চুপ। তারপর অনন্ত সান্যাল বললেন, তোমরা আমাকে কতটা বিশ্বাস করবে আমি জানি না। তোমরা শহরে জন্মেছ, এখানকার আধুনিক ভাবধারার সাথে বড় হয়েছ, তাই তোমাদের বিশ্বাস নাও হতে পারে আমার কথা। তবে আজ পর্যন্ত আমি কখনো মিথ্যে কথা বলিনি। ভূত আগেও ছিল আর এখনো আছে। আমি গ্রামের ছেলে, গ্রামেই মানুষ। তবু আমি ছোটবেলায় এই তোমাদের মতোই ভূতে বিশ্বাস করতাম না। ভাবতাম ওসব বুঝরুকি, বাচ্চাদের ভয় দেখানোর জন্য বড়দের একটা মিথ্যা কল্পনা মাত্র। কিন্তু না, পরে সেই ভুল আমার ভাঙে। কারো কাছে শোনা নয়, আমার চোখে দেখা সেই দৃশ্য যে কি ভয়ঙ্কর, বাপ রে! আর সেই অভিজ্ঞতা আমি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি, বুঝলে? আর শুধু আমি নই, আমার 4 বাল্যবন্ধুও তাকে দেখেছিল। তা কি দেখেছিলে অনন্তদা? কি হয়েছিল সেদিন? আমরা শুনতে চাই সেই ঘটনা। এতক্ষণে নগেন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সে ধীরে ধীরে উঠে এসে বসল অনন্ত সান্যালের ঠিক সামনে। শুধু বলবো না, আজ তোমাদের সত্যি দেখাবো। তারপর তোমাদের কি হবে সেটা বাপু আমি জানি না। এই কথা শুনে সকলেই তো ভীষণ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তাহলে শোনো, আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। আষাঢ় মাসের শুক্লপক্ষ, দিনটা ছিল রবিবার। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। আমরা কয়েকজন বন্ধু মিলে দুপুরের পর ক্লাব ঘরে আড্ডা দিচ্ছিলাম। তখনকার দিনে বেশিরভাগ গ্রাম্য ক্লাবগুলি ছিল ওই ছিটে বড় দিয়ে ঘেরা আর খড়ের চাল। আমাদেরও ছিল ঠিক সেই রকম। বিকেলের দিকে তাস খেলা শেষ করে উঠছি, অমল তখন বলল, আরে তোরা এখানে তাস খেলছিস? আর যদু আমাদের জন্য এই জলকাদা পেরিয়ে বাঁধের ধারের দোকান থেকে আনতে গেছে। আনতে গেছে? তা কি আনতে গেছে শুনি? আরে মদ রে, মদ। শুনে তো আমরা খুব খুশি হলাম। ভাবছিলাম এই বর্ষা বাদলের দিনে কেই বা নিতে আসবে। বৃষ্টি তো দেখছি এখন একটু থেমেছে। তা আজকে খাবি কোথায়? কেন, যেখানে খাই সেখানেই। মানে ওই জমিদার বাড়িতে? এই হাঁটু জল পেরিয়ে সবাই কি যাবে ওখানে? তাছাড়া চারিদিকে মাঠে ঘাটে জল থই থই করছে,
কত বিষাক্ত সাপখোপ কীটপতঙ্গ হয়তো বৃষ্টির ঠেলায় পড়ে ওই জমিদার বাড়িতে গিয়েই উঠেছে। ভয় নেই, ভয় নেই, কীটনাশক সঙ্গে করেই যাব। ঘন্টাখানেক পর দেখলাম যদু একটা ব্যাগ নিয়ে জল পেরিয়ে এই দিকে আসছে। ওই তো যদু এসে গেছে। তাহলে আর দেরি করে লাভ নেই, এক্ষুনি যাওয়া যাক, না হলে একটু পরেই সন্ধে নেমে আসবে। এতক্ষণে যদু এসে দাঁড়ালো আমাদের কাছে। হ্যাঁ রে, বিশু এসেছে রে। বিশু কই না তো? ও তাহলে যে বললো আমি ও গ্রামে দুধ দিয়ে বিকেলের মধ্যেই ফিরবো, বিকেল যে শেষ হতে চললো, এখনো এলো না। বিশু হলো আমাদের বন্ধুদের মধ্যে সিনিয়র, দারুণ প্রতিভাবান এক ছেলে, পড়াশুনো খেলাধুলো সবেতেই পারদর্শী। প্রতি বছর গ্রামের ফুটবল প্রতিযোগিতায় তার প্রাইজ ছিল বাঁধা। ও আমাদের গ্রামেরই ছেলে, তবে ওরা খুবই গরিব। গরুর দুধ বিক্রি করতে এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়ায়। তবে আজ তার ফিরতে দেরি হচ্ছে দেখে এবার আমি বললাম, আরে ওকে যখন একবার বলে দিয়েছিস, ও তাহলে এই জল কাদায় কেন, 7 সমুদ্র পার করে হলেও আসবে। এখন চল সবাই। এই বলে আমরা 5 বন্ধু চললাম সেই পুরো জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িটা যেখানে অবস্থান করছে সেই জায়গাটি তুলনামূলক উঁচু জমি, তাই সেখানে জল জমে না। তখনকার দিনে 4-5টা পাড়া নিয়েই একটা গ্রাম হতো। সেই প্রত্যেকটি গ্রামে জমিদাররা একটি করে বাড়ি বানিয়ে রাখত, তাতে নাকি ওদের খাজনা আদায় সুবিধা হতো। কিন্তু এখন সে জমিদারও নেই আর তাদের বংশধররাও নেই, তাই এসব পরিত্যক্ত বাড়িগুলো সব অবহেলায় নষ্ট হচ্ছে। তবে কিছুদিন আগে সরকার থেকে কিছু লোক এসে এই বাড়িগুলো দেখে গেছে। তারা নাকি এই সব বাড়িঘর ভেঙে ওই জমির ওপরে সার ফ্যাক্টরি করবে। তো অনেক কষ্টে জল কাদা পেরিয়ে আমরা সেখানে পৌঁছলাম, বুঝলে। এরপর জমিদার বাড়ির সামনে এসে ভগ্নপ্রায় সিংহদুয়ার দিয়ে ঢুকতে যাব, এমন সময় দেখি পাশের এক বিশাল বটগাছের নিচে একটি লোক দাঁড়িয়ে আছে, আর যেন সে হাতছানি দিয়ে আমাকেই ডাকছে। আমি তখন বন্ধুদের ভিতরে যেতে বলে ওই লোকটার দিকে এগিয়ে গেলাম। তখন সূর্যের মৃদু আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে পশ্চিমের কোনো এক গভীর অতল গহ্বরে। আমি টর্চের আলো নিয়ে গিয়ে দাঁড়ালাম লোকটির সামনে। দেখলাম লোকটির মাথায় উস্কো খুস্কো চুল, গাল ভর্তি বড় বড় দাড়ি। বললাম, কে আপনি? আমাকে চিনতে পারছিস না? আমি ভূত। বাগুয়া গ্রামে থাকতাম, ওই সেই ছোটবেলায় একসঙ্গে পড়তাম, ওই যে দীনবন্ধু স্কুলে, মনে পড়ছে? কিছুক্ষণ স্মৃতিচারণ করার পর হঠাৎই মনে পড়ে গেল। আমি আপ্লুত হয়ে বললাম, ও ভূত, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ভাই। তো কী অবস্থা হয়েছে রে তোর? কোথায় ছিলি এতদিন? সেই স্কুল ফাইনাল, তারপর তো আর দেখাই হয়নি তোর সাথে। যদিও তার কিছুদিন পরে শুনেছিলাম তুই নাকি বাড়িতে বাবার সাথে ঝগড়া করে নিরুদ্দেশ হয়েছিস। ব্যাস, তারপর তো কত খোঁজ করা হয়েছিল তোর, কিন্তু কেউ তো কোনো হদিশই দিতে পারলো না। তা কোথায় ছিলি ভাই এতদিন? হ্যাঁ, কি করছিলি? দেখলাম ভূত কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে। আমি আবারও বললাম, আচ্ছা ঠিক আছে, এখন হয়তো আমার সাথে আয়। কোথায় কোথায় যাব? আরে চলই না, ওই জমিদার বাড়িতে যাব, চল। টর্চের আলো ফেলে ধীরে ধীরে জমিদার বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেখি অমল হাতে একটা ত্রিপল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, হ্যাঁ রে, চাঁদু আর জাদু কোথায়? অমল আমার পাশে দাঁড়িয়ে থাকা ভূতকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আমার উদ্দেশ্যে বলল, ওরা ছাদে গেছে। ইনি কে? ও হ্যাঁ, ও হলো আমার ছোটবেলার বন্ধু ভূত। বহুদিন পরে দেখা হলো, তাই সঙ্গে নিয়ে এলাম। তা কী ব্যাপার, এই ত্রিপলটা এখান থেকে তুলে নিয়ে কোথায় যাচ্ছিস? এই ঘরে বসা যাবে না,
গুমোট ওয়েদার, প্রচণ্ড অস্বস্তি লাগছে। দেখছিস না একটু হাওয়া দেয়নি, তাই ছাদে যাচ্ছি। অগত্যা টর্চ হাতে নিয়ে আমরা ধীরে ধীরে ছাদে উঠলাম। ছাদের ওপরে ত্রিপল পেতে যথারীতি আমরা 4 বন্ধু আর ভূত বসলাম। ভূত বসলো আমার পাশে, এই অন্ধকার কোণটার দিকে। আচ্ছা, আর একটু অপেক্ষা করলে ভালো হতো না? তাহলে বিষয়টা হয়তো চলে আসতো, তারপর নয় একসাথে শুরু করা যেত। তোর ওর জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই বর্ষা বাদলের দিন, যখন তখন বৃষ্টি আসতে পারে। আবার জলকাদা পেরিয়ে আমাদের বাড়িতেও তো ফিরতে হবে। তাছাড়া ওর জন্য রাখা থাকবে। নে নে, এবার শুরু কর। এই বলে ব্যাগ থেকে বোতল বের করলো অমল। শুরু হলো মদ্যপান। আকাশে তখন মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। আমি ভূতকে জিজ্ঞাসা করলো, তা বলছি, তোর এসব চলে তো নাকি? ভূত এতক্ষণ চুপ করে আমাদের সব কথা শুনছিল। এবার নীরবতা ভেঙে বলল, না, আগে চলতো, বলতে গেলে রোজই। তবে এখন আর খাই না। তবে নিজে না খেলেও আমি কিন্তু ভালো সঙ্গ দিতে পারি। যারা খায় আমি তাদের পাশে চুপ করে বসে থাকি, ওটাই আমার এখন ভালো লাগে। আরে সে তো খুব ভালো কথা। আসলে কি জানিস তো, এগুলো খাওয়া আর বিষ খাওয়া একই ব্যাপার। তুই ছেড়ে দিয়েছিস, ভালোই করেছিস। আচ্ছা এবার বলতো, তুই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি কোথায়? আর কাজই বা কি করতিস? আর পালিয়েছিলি বা কেন? আমাদের যে আর্থিক অবস্থা কতটা খারাপ ছিল সেই সময়, তা তো তুই ভালোই জানিস। আমি ব্রাহ্মণ পরিবারের ছেলে, কিন্তু আমার বাপটা কোনোদিন বুড়ো বাচ্চা করে না। সে ছিল একদম অন্য ধরনের মানুষ। সারাদিন মদ গিলতো আর সংসারে কোনো টাকা পয়সা দিত না। মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে। আমি স্কুল ছাড়ার পরে অন্যের জমিতে জোন খাটতে শুরু করি। বেশি নয়, সপ্তাহে ওই 20 টাকা দিত। তাতেই মোটামুটি আমাদের চলে যাচ্ছিল। কিন্তু একদিন দুপুরে বাড়িতে খেতে গিয়ে দেখি রান্না করা সব খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাতের হাঁড়িটা উপুর হয়ে পড়ে আছে মেঝেতে। মা পাশে বসে কাঁদছে, আর বাপটা মদ গিলে নেশা করে পড়ে আছে উঠোনে। এদিকে আমার তখন খিদেতে একেবারে পেট জ্বলছে। এইসব দেখে তখন আমার মাথায় রাগ চড়ে বসলো। মাথাটা এতটাই গরম ছিল যে সামনে রাখা একটা মোটা আঁচলা বাঁশ তুলে বাপটাকে বেশ করে মেরে পালিয়ে যায় গ্রাম ছেড়ে একেবারে কলকাতায়। সেই যে গেলাম, তারপর আর ফিরে আসতে মন চায়নি। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে মনটা খারাপ হতো। তবে আমি মনে মনে এটা ঠিক করে নিয়েছিলাম যে এখানে যদি আমি দিনের পর দিন না খেতে পেয়ে মরেও যাই, তবু আমি ওই গ্রামে আর ঢুকবো না। তাই অনেক ঘোরাঘুরি করে অবশেষে একটা কাজ জোগাড় করি। কাজটা হলো ট্রাকের খালাসি। প্রথমে ট্রাকের খালাসির কাজ করতাম, তারপরে নিজে থেকেই শিখতে শুরু করি ট্রাক চালানো। প্রায় 4 বছর পরে নিজেই হয়ে যাই একটা ট্রাক ড্রাইভার। বেশ ভালোই দিন কাটছিল। মায়ের কথা খুব মনে পড়তো, কিন্তু আমি যে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম বেঁচে থাকতে ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরবো না, তাই আর তখন আশা হয়নি। টাকা পয়সা বেশ ভালোই জমিয়েছিলাম। সেই টাকার বেশিরভাগটা আমি একজন বিশ্বস্ত লোককে দিয়ে বাড়িতে মায়ের কাছে পাঠালাম। কিন্তু ফিরে আসতে জানতে পারি মা 1 বছর আগেই মারা গিয়েছে। আর বাপটাও নাকি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। নিজেকে বড় দোষী মনে হলো। তারপর মাস 6 আগে একটা দুর্ঘটনায় আমারও সব কিছু শেষ হয়ে গেল। এই পর্যন্ত বলে ভূত থামলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছিল? ওই দুর্ঘটনার কথা বলতে গেলে তাহলে একটা সত্যি কথা বলতেই হবে, যদিও এখন আর মিথ্যে বলে কোনো লাভ নেই। আসলে আমি যে কাজটি করতাম সেটি ছিল সমাজের কাছে অপরাধমূলক, মানে যাকে বলে সমাজ বিরোধী। আমি ট্রাকে করে যত অবৈধ জিনিস আছে না, যেমন বন্দুক, বোমা, নেশাজাত দ্রব্য, এগুলো পাচার করতাম অন্য রাজ্যে।
যদিও প্রথমে আমি নিজেই জানতাম না যে আমার ট্রাকের মধ্যে দিয়ে সব পাচার হয়, পরে সব বুঝতে পারি। তখন আমি ভেবেছিলাম এই কাজটা আমি ছেড়ে দেব, কিন্তু পয়সার নেশা আমাকে পেয়ে বসেছিল, তাই আর ছাড়তে পারিনি। আমি বুঝতে পারিনি এই হবে আমার কাল। এসব কাজ পুলিশের নাকের ডগা দিয়ে করা হতো, কেউ টের পেত না। কিন্তু বাদ সাধলো সেই দিন। ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে, হঠাৎ দেখি পেছন থেকে ধাওয়া করে আসছে পুলিশের গাড়ি। আবার একটি নয়, অন্তত 4-5টি। সেই দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ির স্পিডও পুরো বাড়িয়ে দিলাম। আমার পাশের ছেলেটি, মানে এক গাড়ির খালাসি, সেও দেখি ভয়ে প্রায় চুপসে গেছে। কিন্তু জলপাইগুড়ির কাছে একটি ব্রিজে উঠে দেখি সামনের দিকে পরপর সাজানো আছে পুলিশের গাড়ি। মানে বুঝতে পারলাম পুলিশ আগে থেকেই খবর পেয়ে আমাদের ধরার জন্য জাল পেতেই রেখেছে। কিন্তু কি আর করা যাবে? তখনই মনে মনে ঠিক করলাম, যা আছে অদৃষ্টে তাই হবে। মরতে হয় মরবো, কিন্তু ধরা আমি দেব না। এই ভেবে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ট্রাক নিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারি ব্রিজের সাইডে থাকা গার্ড রেলে। সঙ্গে সঙ্গে ভীষণ আওয়াজ করে গার্ড রেল সমেত ট্রাকটা পড়ে নিচের অগভীর খাদে। যদিও পুলিশও দেরি না করে ডুবুরি নামিয়ে উদ্ধার করে আমাদের দুজনকে। তারপর আর কি, আমি বাড়ি ফিরে আসি। ওখানে আর থাকতে পারলাম না। যাক, তুই বেঁচে গেছিস, সেটাই অনেক। আর এখন চলে এসে ভালোই করেছিস। বাবাকে তো তোকেই দেখতে হবে। আচ্ছা, পুলিশ উদ্ধার করার পর তোমাকে ছেড়ে দিল কেন? আমি কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দেখি নিচে থেকে কে যেন নাম ধরে ডাকছে। অনন্ত, এই অনন্ত, অমল, কোথায় তোরা? তখনই আমরা উঠে গিয়ে ছাদের ধার থেকে নিচে টর্চ ফেলে দেখি বিশু দাঁড়িয়ে আছে। ওকেও ছাদে আসতে বললাম। তারপর আবার এসে যে যার স্থানে বসে গেলাম। ভূতও কিন্তু ওখানেই বসেছিল, সে ওঠেনি। বিশু এসে চাঁদু আর অমলের মাঝখানে বসলো, ঠিক আমার উল্টো দিকে। ভূতকে তখনও লক্ষ্য করেনি বিশু। একটা বিড়ি ধরিয়ে ছাদের কোণে আলো আঁধারিতে বসে থাকা ভূতর দিকে তাকিয়ে বলল, উনি কে? ও হলো আমার বন্ধু ভূত। আর ওকে আপনি বলতে হবে না, ওকে তুমি বা চাইলে তুই করেও বলতে পারিস। ও, সে ঠিক আছে। তা ওনাকে তো আগে কখনো দেখিনি, তাই বললাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে বিপদ হতে পারে। কি বলছিস? কি বিপদ কেন হবে? তোর কথার কোনো মাথা মুন্ডু তো বুঝতে পারছি না। তুই এটা আগে বল, তোর এত দেরি হলো কেন? আর বলিস না, ওই গ্রামে দুধ দিতে গিয়ে দেখি সে ভয়াবহ কাণ্ড। সেই কাণ্ড কারখানার সাক্ষী থাকতে গিয়ে তো এত দেরি হয়ে গেল। ঘটনাটা মনে পড়লেই আমার এখনো কেমন যেন গা শিউরে উঠছে। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য! আমি তো ওখান থেকে সোজা বাড়ি চলে যাব ভেবেছিলাম, কিন্তু তোদের সাবধান করতে এখানে চলে এলাম। তা ভুনিটা না করে একটু বলবি যে কি হয়েছে ওই গ্রামে? কি দেখেছিসটা কি তুই? আজ দুপুরে সর্দার পাড়ায় দুধ দিতে গিয়ে দেখলাম জনে কয়েক লোক ওই কাদা জলের উপর দাঁড়িয়ে জটলা করছে। আমি সামনে গিয়ে শুনি ওরা বলা কওয়া করছে হরিহর সর্দারের বড় ছেলে নিতাই সর্দারকে নাকি ভূতে ধরেছে। আমারও কৌতূহল হলো। নিতাই আমার বন্ধু, তাদেরও একটা গাই গরু আছে। মনে মনে ভাবলাম যাই গিয়ে দেখে আসি তো কথাটা সত্যি নাকি। বললে বিশ্বাস করবি না, গিয়ে দেখি সত্যিই অবাক কাণ্ড। নিতাই মাটিতে আছাড়ে গিচারি খাচ্ছে, আর প্রায় 10-12 লোক তাকে ধরে রাখতে পারছে না। একটা ঝটকায় তাদের সবাইকে ছিটকে ফেলে দিচ্ছে মাটিতে। পরক্ষণেই তারা উঠে আবার ধরতে যাচ্ছে নিতাইকে, কিন্তু কেউ তাকে ধরে রাখতে পারছে না। এদিকে নিতাইয়ের মা হাউমাউ করে কাঁদছে ছেলের ওই অবস্থা দেখে। আমি কিন্তু তখনও ভয় পাইনি। সাইকেলটা পাশে রেখে গিয়ে ধরলাম নিতাইকে। ও বাবা, যেই না ধরেছি অমনি রাগে ফুসতে ফুসতে এক লাথি মারলো আমার বুকে। ছিটকে গিয়ে পড়লাম ওই উঠোনের এক কোনায় জমা জলের উপর।
সবাই গিয়ে ধরাধরি করে তুললো আমাকে। বুকে কি অসহ্য যন্ত্রণা! এই দেখ, এখানে লাথিটা মেরেছিল। তারপর আমাকে ওরা ধরাধরি করে উঠোনে বসিয়ে জল খাইয়ে পাখার হাওয়া করতে লাগলো। যন্ত্রণায় প্রাণ যাই যাই অবস্থা। তবে তবে কিছুক্ষণ পর দেখি ব্যথাটা একটু কমেছে। না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, একদম সোজা বাড়ি যেতে হবে। এই ভেবে যেই না উঠে দাঁড়িয়েছি, এমন সময় দেখি হরিহরের ছোট ছেলে জগা, গাঁয়ের আরো কিছু লোক, তার সাথে শঙ্কর ওঝা এসে দাঁড়ালো। বুঝতে বাকি রইল না, জগা গায়ের লোকজন নিয়ে ওঝা ডাকতে গিয়েছিল। শঙ্কর ওঝাকে আমি চিনি, ওনাকে আগে অনেকবার দেখেছি। আমি আবারও বসে পড়লাম। দেখলাম শঙ্কর ওঝা নাক সিটকে বললেন, এখানে আসা থেকে একটা মরা পচা গন্ধ পাচ্ছি বারবার। তোমরা কি কেউ পাচ্ছ? বুঝেছি। আমার ছেলেটারে বাঁচান বাবা, আমি সে আর সহ্য করতে পারছি না ওর যন্ত্রণা। আমার ছেলেটারে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না মা, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। তবে কি হয়েছে সেটা আগে পরিষ্কার করে বলো তো মা আমাকে। কবে থেকেই বা এটা হলো? ওরা তো শুধু আমাকে বলল যে নিতুকে ভূতে ধরেছে বাবা, তাড়াতাড়ি চলুন। যদিও আমি এর বেশি ওদেরকে কিছু জিজ্ঞাসাও করিনি, তাই তোমার কাছ থেকে জানতে চাইছি। তার আগে ওকে একটু শান্ত করতে হবে। এই বলে শঙ্কর ওঝা তার হাতে ধরা কমণ্ডলু থেকে একটু মন্ত্রপুত জল হাতে নিয়ে ছিটিয়ে দিল নিতাইয়ের শরীরে। দেখলাম কিছুক্ষণের মধ্যেই নিতাই আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। নিতাইয়ের মা আবার বলতে শুরু করলো, আমাদের এখানে প্রায় সব গ্রামে একটা করে পুরনো জমিদার বাড়ি আছে। অনেক বছর হয়ে গেল সেই বাড়িগুলাতে কেউ থাকে না। শুনেছি জমিদারি প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর নাকি জমিদারের পরবর্তী বংশধরেরা গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। তারপর থেকে তারা আর কেউ আসেনি এখানে। অযত্ন অবহেলায় বাড়িগুলোর অবস্থাও বেশ খারাপ। মাঝে মাঝে বাড়ির কিছু অংশ ভেঙে ভেঙে পড়ে, তাই সচরাচর ওদিকে কোনো মানুষ তেমন যায় না। তবে কিছুদিন আগে সরকার থেকে কিছু লোক এসে বলে গেল যতগুলো জমিদার বাড়িও তার আশেপাশে জমিদারের জায়গা জমি আছে সব সরকার দখল নিছে। ওখানে নাকি সব কি সার ফ্যাক্টরি হবে, সেজন্য পুরনো জমিদার বাড়িগুলি ভাঙতে হবে আর আশেপাশের বড় গাছগুলি কাটতে হবে। বেশ কিছু গ্রামের লোক চায়, যার দরুন ওরা ভালো টাকাও দেবে। তা আমার বড় ছেলে নিতু আর এই গ্রামে তার সমবয়সী কিছু ছেলেরা ওই কাজে যোগ দিল। কিছুদিন বেশ ভালোই চলছিল সব। 4 দিন আগে ঘটলো এক অদ্ভুত ঘটনা। কাজ শেষ করে সন্ধ্যের আগে সব ছেলেরা বাড়ি ফিরে এলেও আমার নিতুটা এলো না। নিতুর জন্য অপেক্ষা করতে করতে যখন ওর বাবা ওই জমিদারের বাড়ির দিকে যাবে বলে ঠিক করেছে, তখনই দেখলাম নিতু এসে ওই ঘরের উঠোনে দাঁড়ালো। তখন ওই রাত 10টা মতন হবে। ওকে দেখে ওর বাবা বলল, কোথায় ছিলি এতক্ষণ? এত রাত অবধি বাইরে কি করছিলি? কোনোদিন তো এত দেরি করিস না। দেখলাম নিতু কথাগুলোতে ভ্রুক্ষেপই করলো না, একেবারে সোজা ঘরে ঢুকে গেল। তারপর থেকেই শুরু হলো ওর এক অস্বাভাবিক আচরণ, যা দেখে আমি একেবারে শিউরে উঠলাম। তা কি দেখেছিলে? পরশু বিকেলে মাঠ থেকে ফিরে দেখলাম ওই গোয়ালের গরুগুলো ভীষণ চিৎকার করছে। আমি ভাবলাম হয়তো প্রচন্ড মশার কামড় টামড়ে ছটপট করছে, তাই এত ডাকছে। সেজন্য আমি এক আঁটি খড় চালিয়ে ধোঁয়া করে ওই গোয়াল ঘরে ঢুকতে গিয়ে দেখি গরুটার পিছনের পা দুটোকে চাপটে ধরে বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছে আমার ছেলে নিতু। দেখে তো আমি একেবারে চমকে উঠি যে আজ পর্যন্ত গোয়ালে ঢোকেনি, দুধ খেতে বললি নাক সিটকোয়,
তার কি কাণ্ড! সে কিনা কাঁচা দুধ খাচ্ছে, তা আবার এইভাবে! দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। তখন এইসব কথা আমি কাউরে কিচ্ছু বলিনি, কিন্তু কালকে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জেলে যখন ঘরের দিকে আসি, দেখি অন্ধকারে ওই একজন আম গাছটা থেকে হুড়মুড় করে নেমে আসে সামনের ঘরটায় গিয়ে ঢুকলো। আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখি বিছানার ওপর বসে আছে নিতু। তারপর ঘরের চারিদিকটা ভালো করে দেখি, কাউকে না দেখতে পেয়ে নিতুরে জিজ্ঞাসা করলাম যে ঘরে যেন কেউ ঢুকলো মনে হলো। তুই কাউকে দেখিসনি ঢুকতে? কই না তো, কেই বা ঢুকবে? তুই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় আবার? আমি তো ঘরেই আছি সেই বিকেল থেকে। ও কথা বলার সময় দেখলাম ওর মুখে কি লাল লাল রক্তের মতো কি যেন একটা লেগে আছে। আমি আর কথা বাড়াইনি, বুঝলাম ও মিথ্যে কথা বলছে। কারণ সন্ধে দিতে যাবার আগে আমি দেখেছিলাম এই ঘরে কেউ ছিল না। তবে কি গাছে ওই উঠেছিল? এই সব 7-5 চিন্তা করতে করতে তখন আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। কিন্তু আজ সকালে উঠে দেখি ওই আম গাছটার একেবারে মগডালে একটা আস্ত হনুমান মরে ঝুলছে। হনুমানটার পা দুটা মগডালে বেঁধে সারা শরীর কে যেন একেবারে কুবলি কুবলি খেয়েছে। তখন আমার মনে পড়ে গেল কাল সন্ধ্যের ঘটনা। আমার আর বুঝতে বাকি রইল না এটা নিতুর কাজ। আমার তখন হাত পা একেবারে থরথর করে কাঁপছে। তবু আমি নিজের শক্ত করে সঙ্গে সঙ্গে ওর বাপ আর বাইরে ডেকে সব বললাম। ওরা আমার কথা বিশ্বাস করে, গায়ের কিছু স্যালিকে নিয়ে সঙ্গে সঙ্গে আপনারে আনতে চলে যায়। কিন্তু খানিকক্ষণ পর নিতু কিভাবে যেন সব জানতে পেরে গেল। সেদিকে ঘরের মধ্যে অন্তদন্ত ওই চারিপাশে ঘুরতে থাকে, আর সাথে ঘরের সব জিনিসপত্র একেবারে আছাড় মেরে ভাঙতে থাকে, আর মুখে কি সব আজি বাজি গালাগাল দিতে থাকে। আমি ওর ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে আশেপাশের কিছু লোককে ডেকে আনি। তারা এসে ওকে ধরতে চায়, কিন্তু ওরে কেউই ধরে রাখতে পারে না। সবাইকে ছুঁড়ে ফেলে দিতে থাকে। ও যেন 7টা হাতির শক্তি ভর করেছি ওর মধ্যে। এখন আপনি একমাত্র পারেন ওরে বাঁচাতে, আপনি একমাত্র ওরে বাঁচাতে পারেন। এখন আমি সব বুঝতে পারছি। এর মধ্যে যে বাস করছে সে সাধারণ কোনো অশরীরই নয়, এ এক অসীম শক্তিশালী অপশক্তি। এর নাম কালপুরুষ। এরা গভীর রাতে একটি নির্দিষ্ট পথ ধরে চলাফেরা করে। এরা প্রচণ্ড বাধার মুখে পড়লে তবেই স্থান পরিবর্তন করে। কোনো মানুষ যদি এদের ক্ষতি বা অপমান পর্যন্ত করে থাকে, তবে তার জীবন সংশয় করে তোলে এরা। মৃত বা জীবিত যে মানুষের দেহেই প্রবেশ করে, তার সম্পূর্ণ অতীত জীবনের ঘটে যাওয়া ঘটনা এরা উপলব্ধি করে ফেলে। কথাটা শুনে গায়ে কাঁটা দিল আমার। হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। ওঝা আবারও বললেন, এর সাথে মোকাবিলা করা খুবই কঠিন। তবুও বলছি, আমি এর শেষ দেখেই ছাড়ব। এই বলে ঝোলা থেকে শ্বেত চন্দনের গুঁড়ো, সর্ষে, শুকনো লঙ্কা একত্রে একটি পাত্রে রেখে সেই পাত্রটিতে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। খানিক পর আগুন নেভাতে যে ধোঁয়া হলো, সেই ধোঁয়া ফুঁ দিয়ে দিয়ে নিতাইয়ের গায়ে সর্বত্র ছড়াতে লাগলেন। ধোঁয়া গায়ে লাগার সঙ্গে সঙ্গেই নিতাই গর্জন করে উঠল। মনে হলো যেন বিনা মেঘে বজ্রপাত ঘটল। নিতাইয়ের 2 চোখ এবার রক্তবর্ণ আকার ধারণ করল। সে গর্জিত কণ্ঠে বলল, তুই কি ভেবেছিস আমাকে এইভাবে তাড়াবি? তবে শুনে রাখ, এ দেহ আমি ছাড়বো না। তুই যা খুশি কর। দেখলাম শঙ্কর ওঝাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি তৎক্ষণাৎ ঝোলা থেকে একটি নরকরটি বের করে আনলেন। সাথে মহাকাল বীজমন্ত্র জপ করতে করতে অন্য হাতে ধরা পাত্রটি থেকে উৎপন্ন ধোঁয়া নিতাইয়ের দিকে ফুঁ দিয়ে গায়ে ছড়াতে লাগলেন। ওদিকে যন্ত্রণায় ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল নিতাই। তারপর সে গভীর গর্জন করে শূন্যে উঠে শঙ্কর ওঝাকে সজোরে ঠেলা মেরে ফেলে দিল মাটিতে। আর মাটিতে পড়তেই তার হাত থেকে নরকরটি আর পাত্র দুটোই ছিটকে পড়ে গেল দূরে। এই দৃশ্য দেখার পর দেখলাম
গ্রামবাসীদের মধ্যে বেশ কিছুজন হঠাৎই ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। আমার শরীর দিয়ে মনে হলো যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারপর শঙ্কর ওঝা উঠে দাঁড়ালেন। এবার ঝোলা থেকে একটা সিঁদুর লাগানো কঙ্কালের হাড় বের করে সেটা সাথে সাথে চেপে ধরলেন নিতাইয়ের কপালে। চেপে ধরতেই আকাশ বাতাস কাঁপানো চিৎকার করতে লাগলো নিতাই। কে তুই? একে কেন ধরেছিস? বল বল বল। হ্যাঁ বলছি বলছি, তার আগে এটা আমার কাছ থেকে সরা সরা, সরিয়ে রে। ঠিক আছে, তাই নিলাম। নে এবার বল তো তুই কে? আমার নাম শীতল, শীতল ঘোষাল। তোর বাড়ি কোথায়? আর একে কেন ধরেছিস? ঘোষাল পাড়ায় আমাদের বাড়ি। একে ধরে আমি কোনো ভুল করিনি। এ আমার ক্ষতি করেছে তাই ধরেছি। কেন? ও তোর কি ক্ষতি করেছে? ও আমার বাসা ভেঙে দিয়েছে। বাসা? কোথায় তোর বাসা? ওই যে জমিদার বাড়ি আছে, ওর পাশের বড় শাওড়া গাছটা। একে কেন ধরেছিস? ওই যে বললাম আমার বাসা ভেঙে দিয়েছে ও। আজ থেকে বেশ কিছু মাস আগে আমি জলে ডুবে মারা যাই। মারা যাওয়ার পর আমি চলে আসি এই গ্রামে। তাই আমি আস্তানা নিই জমিদার বাড়ির ডান পাশে সেই বুড়ো শাওড়া গাছটাতে। নিজুম জায়গা থেকে ওখানে থাকতে শুরু করি। আমি কিন্তু কখনো কারো ক্ষতি করিনি। এই গ্রামের কিছু ছেলে ছোকরারা সন্ধ্যের পর ওই জমিদার বাড়ির ছাদে বসে মদ খায়। আমি গাছ থেকে সব দেখি। ওরা যখন মদ খায় তখন আমি গাছের ডাল বেয়ে ধীরে ধীরে নেমে আসি, এসে ওদের পেছনে বসে থাকি। কেউ আমাকে দেখতে পায় না, আমিও ওদের ভয় দেখাই না, কোনো ক্ষতিও করি না। সারাদিন একা একা ঘুরি। তাই ওরা আসলে আমারও ভালো লাগে। ছেলেগুলো যখন চলে যায় তখন আমি আবার ছাদ থেকে গাছ বেয়ে মগ ডালে গিয়ে বসি। আর রাত গভীর হলে ওই মগ ডাল থেকে লাফিয়ে পাশের পুকুরটাতে ঝাঁপ দিই। সেদিন আমি বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু যখন ফিরে এসে দেখি ওই শয়তানটা আমার ওই শাওড়া গাছটাকে দা দিয়ে কাটছে, তখন আমার রাগ মাথায় চলে গেল। সব ডাল কেটে ফেলেছে, আর বাকি মাত্র দুটি ডাল। ইচ্ছা করছিল এখনই ওর মাথাটা ধরে ঘুরিয়ে দিই, কিন্তু দেখলাম আশেপাশে আর অনেক লোক গাছ কাটছে। আমি সুযোগ খুঁজছিলাম প্রতিশোধ নেবার। একটু পরে দেখি আশেপাশের ছেলেগুলো সব আস্তে আস্তে ঘরে ফিরেছে, কিন্তু ওই শয়তানটা গাছের তখনও শেষ ডালটা অর্ধেক কেটে ফেলেছে। আমি দেখলাম এই সুযোগ প্রতিশোধ নেওয়ার। একটা লাথি মেরে ফেলে দিলাম একদম নিচে। দেখে মনে হলো পা দুটো ভেঙেছে, আর তেমন কিছু হয়নি। কিন্তু আমার মাথায় প্রতিশোধের আগুন চলছে। তখন আমি ওই অর্ধেক কাটা বড় ডালটা ভেঙে ফেলে দিলাম ওর বুকে। ব্যাস, সব শেষ। ও মরে গেল। তারপর সুরসুর করে ঢুকে পড়লাম ওই মরা শরীরটা দিয়ে। এই কথাগুলো শোনার পর দেখলাম নিতাইয়ের মা ধপ করে পড়ে গেল উঠোনে। আমারও জ্ঞান হারাবার জোগাড়। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দেখলাম সিঁদুর মাখানো হাতটা তুলে শঙ্কর ওঝা বললেন, সেই জন্যই আমি এখানে আসা থেকে একটা মরা পচা গন্ধ পাচ্ছি। তবে তোকে এই মৃত শরীর ছাড়তে হবে। বল বল বল, ছাড়বি কিনা বল। না 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 না, এ দেহ আমি ছাড়বো না, কিছুতেই না। আমি দেহের স্বাদ পেয়েছি, আমার তাহলে অন্য দেহ চাই। তাহলে দেখ। এই বলে সিঁদুর মাখানো হাতটা আবারও নিতাইয়ের কপালে চেপে ধরলো শঙ্কর ওঝা। আমি যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এই শরীর ছেড়ে। তুই যে চলে গেছিস সেটা কিভাবে বুঝবো? ওই আম গাছটার যে কোনো একটা ডাল তোকে ভেঙে দিয়ে যেতে হবে। বল রাজি? না না না, আমি কোনো ডাল ভাঙবো না। ভাঙতেই যদি হয় তাহলে ভাঙবো অন্য কিছু। তবে আমি কথা দিচ্ছি, আমি এই গ্রামে
আর কোনোদিনও ভিড়ব না। যা, তা তোর যা ইচ্ছে তাই ভেঙে যা, যা। তখনও কেউ জানে না কি বিভীষিকাময় মুহূর্তের সাক্ষী হতে চলেছে সবাই। হঠাৎ দেখি নিতাইয়ের সে কি অট্টহাসি। তারপরেই ঘটে গেল একসঙ্গে দুটো ঘটনা। নিজের চোখে না দেখলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না। বিশ্বাস কর, দেখলাম নিতাইয়ের দেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। শরীর থেকে জায়গায় জায়গায় মাংস গলে পড়েছে। দেখে মনে হলো অনেক দিনের বাসি মরা। নিমেষের মধ্যে বাতাসে ছড়িয়ে পড়লো একটা পচা দুর্গন্ধ। তারপরেই দেখি একটা জমাট বাঁধা ঘূর্ণিঝড় শোঁ শোঁ শব্দ করে প্রবল বেগে শঙ্কর ওঝার দিকে ছুটে গেল। পরক্ষণেই দেখি শঙ্কর ওঝার মাথাটা গর্দান থেকে ভেঙে পিছন থেকে চলছে। শঙ্কর ওঝা ওই অবস্থায় মাটিতে পড়ে গেল। চারিদিকে জেগে উঠল কান্নার রোল। আমি তো হক চুকিয়ে গেছি। তারপরেই মনে পড়ে গেল নিতাইয়ের বলা শেষ কথাগুলো। নিতাইয়ের মধ্যে থাকা শীতল বলছিল, ভাঙতেই যদি হয় তাহলে ভাঙবো অন্য কিছু। তাই সে শঙ্কর ওঝার ঘাটটাই ভেঙে দিয়ে গেছে। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য। আমি আর দেরি না করে কোনো মতে সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি ছুটে এলাম। কারণ আমি আশঙ্কা করলাম এও গ্রাম ছেড়েছে, নতুন আস্তানা খুঁজতে অন্য কোনো গ্রামে ঢুকবেই। আর এই গ্রামেও তো আসতে পারে। দেখ দেখ, কথাগুলো বলতে বলতে আমার লোমগুলো কেমন খাড়া হয়ে উঠেছে। তোরা তাড়াতাড়ি কাজ শেষ কর, বেশি রাত করে কোনো লাভ হবে না। আমাদের বেরোতে হবে। এই বলে বিশু থামল। আমরা এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বিশুর কথা। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ সবাই জানে বিশু কোনোদিনও মিথ্যা কথা বলে না, বা ভয় দেখানোর জন্য বানিয়ে বানিয়ে গল্পও শোনায় না। আমি ব্যাপারটাকে হালকা করার জন্য বললাম, আরে না না, এই গ্রামে সে আসবে না। আরও তো কত গ্রাম রয়েছে, সেখানেই যাবে হয়তো। এই বলে মদের গ্লাসটা হাতে নিয়ে যেই মুখে তুলতে যাব, অমনি হঠাৎ মনে পড়ে গেল একটা নয় দুটো কথা। তখনই আমার বুকের রক্ত যেন ধীরে ধীরে বরফ হয়ে যেতে লাগলো। প্রথমটা হলো, বেশ কিছুদিন আগে খবরের কাগজে পড়েছিলাম চোরাচালানকারীদের একটি ট্রাক বিপুল আগ্নেয়াস্ত্র নিয়ে জলপাইগুড়ির কাছে পুলিশের তাড়া খেয়ে ব্রিজের গার্ডরেল ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার আর খালাসি দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আর দ্বিতীয়টা হলো, আমার পাশে বসে থাকা আমার স্কুল জীবনের বন্ধু ভূতর তো স্কুলের নাম ছিল শীতল ঘোষাল। তার বাড়িও তো ওই গ্রামের ঘোষাল পাড়াতেই। হঠাৎ দেখলাম অমল ভয়ানক একটা আর্তনাদ করে বলল, কে ওটা? হঠাৎই কোথা থেকে একটা পেঁচার ডাক ভেসে এলো। একবার নয়, দুবারও নয়, পর পর 3 বার। আমি গ্লাসটা কাঁপা কাঁপা হাতে নিচে রেখে চোখ তুলে তাকালাম ভূতর দিকে। দেখলাম ভূতর রূপ সম্পূর্ণ পাল্টে গেছে। আমার পাশে বসে আছে একটা মিশমিশে কালো লোমে ঢাকা এক ভয়ঙ্কর বিভীষিকা। চোখ দুটো তার রক্তবর্ণ, মাথার ওপরের চুলগুলো যেন সাপের মতো কিলবিল করছে। এই বলে অনন্ত সান্যাল এবার একটু থামল। ছাদের উপরেও
যেন সেই একই অসম্ভব নিস্তব্ধতা, ঠিক যেমনটা ছিল তার বলা সেই 40 বছর আগের রাতের মতো। এবার নিস্তব্ধতা ভেঙে নগেন বলল, তো তারপর কি হলো অনন্তদা? তারপর দিন গ্রামের লোকজন আমাদের খোঁজ করতে করতে জমিদার বাড়ির ঠিক পাশে গিয়ে দেখে 4টি মৃতদেহ কাদায় মুখ গুজে পড়ে আছে। ওরা সবাই ধরাধরি করে লাশগুলো তুলেই চমকে যায়। একজন গ্রামবাসী বলে, এ কি, এরা তো আমাদের গ্রামেরই ছেলে, চাঁদু, অমল, বিছু আর যদু। তা ওই ভূতটা বাদে তোমরা ছিলে 5 জন, মারা গেলে 4 জন, তার মানে বেঁচে রইলে তুমি। তা তোমাকে কি কারণে ছেড়ে দিল শুনি? হ্যাঁ, তোমার জীবনে সত্যি ঘটনা বলে একটা ভালো গল্প ফেঁদেছ বলো। আমি তো বলিনি যে আমাদের মধ্যে ওই 4 জনকেই সে মেরে ফেলেছিল। আমাদের 5 জনকেই সে ইহলোক থেকে মুক্তি দিয়েছিল। শুধু ওই 4 জনের লাশ উপর থেকে উল্টো করে ফেলে দেওয়া হয়েছিল কাদায়, আর সেটা করেছিলাম আমি নিজেই। কি যাতা বলছো? তোমাকেও মেরে দিয়েছিল? তাহলে তুমি বেঁচে আছো কি করে? আমি ঠিকই বলছি, আমাকেও হত্যা করা হয়েছিল ওই একই সময়। শুধু আমার লাশটা পাওয়া যায়নি, কারণ তার দরকার ছিল একটা দেহের। এ যে দেহের স্বাদ পেয়েছিল, এ তো এখন আমার মধ্যেই বাসা বেঁধে রয়েছে। ছাদের পাশের সেই অশ্বত্থ গাছের এক অন্ধকার কুঠুরি থেকে ভেসে আসছে সেই পেঁচার ডাক। একবার, 2 বার, 3 বার, ধীরে ধীরে রূপ পাল্টাতে লাগলো অনন্ত সান্যাল। শেষ হলো আমাদের আজকের গল্প অনন্তবাবুর অন্তিমকাল। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।